This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. উনি এটাই নিজেকে ভেবেছেন যে উনি একমাত্র চতুর, বাকি সকলে মূর্খ বোকা। তাকে আমরা বিরোধী দল হিসেবে বলতে পারি না, তাকে আমরা বলতে পারি যে বিরোধিতা করার কোনো জায়গাও যদিও নেই। তৃণমূল ভেঙে খান খান, তাই মমতা পরিশান। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দল অর্থাৎ টিএমসির অবস্থা দেখলে মনে হচ্ছে একটা সাজানো গোছানো ঘর নিমিষের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু কেন? কারণ একটা ঘর তৈরি করতে সময় লাগে, কিন্তু সেই ঘরটা ভেঙে পড়তেও সময় লাগে। দীর্ঘদিন থাকার পরে রোদ জল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে ভেঙে পড়ে, ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু তৃণমূল একটা 28 বছরের রাজনৈতিক দল হঠাৎ করে এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন? ঋতব্রত ব্যানার্জি একজন সিপিআইএম নেতা, একজন অসভ্য স্বার্থপর সিপিআইএম নেতা। সেই ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে লাথি খাওয়ার পরে টিএমসিকে তেল লাগিয়ে দলে ঢোকে এবং উলুবেড়িয়া উত্তর থেকে উনি বিধায়ক হন। বিধায়ক হওয়ার পরেই উনি তৃণমূলকে ভেঙে দুটুকরো করে দেন এবং নিজেই বিরোধী দলনেতা হয়ে বসেন। যেহেতু বর্তমানে মমতা ব্যানার্জি একজন বিধায়ক নন, সেই কারণে উনি বিধানসভা যেতে পারেন না। তাই ওনার দলের কাউকে তো বিরোধী দলনেতা করতে হবে, যেমনটা বিজেপি করেছিল এর আগে বিধানসভা অর্থাৎ 2021 সালে বিধানসভায় যখন বিজেপি 77টা সিট নিয়ে এসেছিল, তখন আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হয়েছিল। সেরকমই টিএমসিও শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেছিল। কিন্তু ঋতব্রত ব্যানার্জি তাকে মানতে অস্বীকার করে এবং উনি বলেন, আমার কাছে 2/3 থেকেও বেশি পরিমাণ এমএলএ সাপোর্ট আছে, কাজেই আমি নিজেই বিরোধী দলনেতা হতে চাই। একজন বাইরে থেকে আসা নেতা কিভাবে টিএমসিতে মমতার উপরে কথা বলছে, মানে মমতা ব্যানার্জির উপরে কথা বলছে? যেহেতু মমতা ব্যানার্জি থেকে টিএমসির পরিচয়, উনি বারবার বলেছেন কি 42টা লোকসভা আসনেই আমি প্রার্থী, 294টা বিধানসভা আসনেই আমি প্রার্থী, আমাকে ভোট দেবেন। সেখানে কিভাবে একজন দল বদল করে আসা ব্যক্তি তার হাত থেকে তাদের বিধায়কদের নিয়ে চলে গেল? বর্তমানে ঋতব্রত কাছে রয়েছে 58 জন এমএলএ, 2/3 অর্থাৎ প্রায় 53টা এমএলএ থাকলেই সে বিরোধী দলনেতা হতে পারবে। মানে যেহেতু টিএমসি আসন সংখ্যা 80, তাই তার 2/3 অর্থাৎ প্রায় 53টা সিট থাকলেই সে বিরোধী দলনেতা হতে পারবে। কিন্তু এই ঋতব্রত কি বলছে? আমার নেত্রী সেই মমতা ব্যানার্জি, কিন্তু বিরোধী দলনেতা আমি। ওনাকে পরামর্শদাতা হিসাবে থাকতে অনুরোধ জানাচ্ছি। একসময় মমতা ব্যানার্জি গর্জন করত, আজকে ওনার কথা কেউ শুনছে না, ওনাকে কেউ পাত্তা দিচ্ছে না। আজকে একদিকে যেমন উনি ওনার দল সামলাতে অর্থাৎ ঘর সামলাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে উনি দেশ বিরোধী কথাবার্তা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। উনি ভাবছেন উনি একাই চালাক, বাকি দেশের সমস্ত মানুষ বোকা। উনি এটাই নিজেকে ভেবেছেন যে উনি একমাত্র চতুর, বাকি সকলে মূর্খ বোকা। তাই উনি দেশ বিরোধী বক্তব্য দিয়ে নিজের বিপদ নিজেই বাড়াচ্ছেন। একদিকে কলকাতা পৌরসভা হাত থেকে প্রায় চলে যাওয়ার পথে, অন্যদিকে চন্দননগর বিধাননগরের মতো পৌরসভা হাত থেকে চলে গেছে। বিধাননগরের মেয়র উনি পদত্যাগ করেছেন। গত 2 জুন ধর্মতলা চত্বর থেকে উনি ভারত বিরোধী যে বক্তব্য দিয়েছিলেন তার জন্য ওনার নামে 2টি এফআইআর হয়েছে। একটি হয়েছিল গতকাল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়, দ্বিতীয়টা করা হয়েছে লালবাজারে। প্রথমটা করেছিলেন একজন আইনজীবী, দ্বিতীয়টা করেছেন আজকে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, উনি হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ ব্রাঞ্চের সভাপতি।
একদিকে যেমন মমতা ব্যানার্জি নিজের দল সামলাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে ওনার নামে এফআইআর, এই দুইয়ের খাড়ার কোপে বর্তমানে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য হয়ে পড়েছে। কারণ বর্তমানে যেই বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বসে আছে, মানে পশ্চিমবঙ্গ বিধানসভায় বসে আছে, তাকে আমরা বিরোধী দল হিসেবে বলতে পারি না, তাকে আমরা বলতে পারি সরকারেরই বি টিম। বর্তমানে যে বিজেপি সরকার তাদেরই বি টিম, মানে তাদের এগেনস্টে, মানে সরকার এগেনস্টে কথা বলার ক্ষমতা এই ঋতব্রতর পক্ষে সম্ভব নয়। কাজেই এক প্রকার আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ বর্তমানে বিরোধী শূন্য। এছাড়াও মমতা ব্যানার্জি নাকি বহরমপুর থেকে লোকসভায় লড়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু এখন তো লোকসভা নেই, কারণ লোকসভা তো 24-এ হয়েছে, আবার 29-এ হবে। তাহলে কি করে উনি লড়বেন? উনি কি করেছেন, ওখানকার যে বর্তমান এমপি ক্রিকেটার ইউসুফ পাঠান, যাকে উনি অধীর রঞ্জন চৌধুরী এগেনস্টে দাঁড় করিয়ে মুসলমানদের ভোটকে কাজে লাগিয়ে জিতেছিলেন, সেই ইউসুফ পাঠানকে বলেছেন যে তুমি সরে যাও, আমি এই সিট থেকে লড়বো এবং পার্লামেন্টে যাব। ইউসুফ পাঠান, যার কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, কোনো বেস নেই, কারণ সে একজন ক্রিকেটার, সে তার লাইফেই খুশ আছেন, কিন্তু তাকে জোর করে বহরমপুরে দাঁড় করিয়ে জিতিয়েছে। এখন সেই ইউসুফ পাঠান কি বলছে, না আমি সরবো না, আমি আমার টেনিওর কমপ্লিট করব। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। মানে টিএমসির অবস্থা এতটাই খারাপ, বিশেষ করে মমতা ব্যানার্জির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, যাদেরকে উনি নিয়ে এসছিলেন তারাই আজকে তার কথা শুনছে না। মানে টিএমসিতেই মমতার কথা কেউ শুনছে না। অন্যদিকে ফিরহাদ হাকিম খেলছেন বড় খেলা। ফিরহাদ হাকিম, যে কিনা বর্তমান কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র, সে ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার জন্য বা হাঁটানোর জন্য তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছে। কিন্তু ফিরহাদ হাকিম কি বলছে, আমি ভাই সরবো না, কারণ 2027 সালে কলকাতা মিউনিসিপ্যালিটির ভোট হওয়ার কথা, পুরো ভোট হওয়ার কথা। তার আগে মেয়রকে সরিয়ে দেওয়ার অর্থ হলো মমতা ব্যানার্জি ফিরহাদ হাকিমের ওপর আর ভরসা রাখতে পারছে না, কারণ এতদিন পর্যন্ত কলকাতায় মমতা জিতে এসছে মুসলিম ভোটের ওপর, কিন্তু যেহেতু বিজেপি হিন্দু ভোটের ওপর বাজি ধরে ক্ষমতা এসছে, তাই ওখানে মানে কলকাতা মেয়রের জন্য কোনো হিন্দু মুখ চাইছে মমতা ব্যানার্জি, তাই কৌশলগতভাবে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিতে চাইছে মমতা ব্যানার্জি। কিন্তু ফিরহাদ হাকিম বলছে না, আমি সরবো না, যতদিন পর্যন্ত আমার সময় আছে আমি থেকে যাব। এতে কলকাতা পৌরসভার মানুষজন পরিষেবা পাক বা না পাক তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি ইস্তফা দেব না। অন্যদিকে কুণাল ঘোষ কি বলছেন, যে ফিরহাদ হাকিম নাকি ইস্তফা দেওয়ার কথা প্রকাশ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছে এবং মমতা ব্যানার্জি তাকে অনুমতি দিয়েছে। কিন্তু তাহলে ফিরহাদ হাকিম ইস্তফা দিচ্ছেন না কেন? কারণ উনি ইচ্ছা প্রকাশ করেননি, ওনাকে করানো হচ্ছে। তো বর্তমানে যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গের রাজনীতি যা পরিস্থিতি, একদিকে বিজেপি যার কিছু বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সে তার মতো কাজ করে যাচ্ছে এবং তাকে বাধা দেওয়ার মতো বা তার বিরোধিতা করার মতো বর্তমান বিরোধীর কাছে সেই ক্ষমতাটুকু নেই। যদিও যে কাজগুলো বর্তমান সরকার করছে সেগুলো বিরোধীদের, মানে বর্তমানে বিরোধী বা আগেকার সরকার তাদেরই কুকীর্তি, মানে সেগুলো তারা করেনি, সেটাকেই বর্তমান সরকার রিপেয়ার করার চেষ্টা করছে বা রিপেয়ার করছে। সেই ফেলে রাখা কাজগুলোকেই সরকার করছে এবং এই ফেলে রাখা কাজগুলোকে কমপ্লিট করতেই বর্তমান সরকার বা বিজেপি সরকারের প্রায় 1.5 থেকে 2 বছর সময় লেগে যাবে। নতুন করে কিছু করতে হবে না, যেগুলো পড়ে আছে ওগুলোকে ঠিক করতে করতে 1 থেকে 2 বছর সময় লেগে যাবে। যে বিরোধিতা করার কোনো জায়গাও যদিও নেই এবং তারই মধ্যে মানে ভোট হয়েছে আজকে কদিন হয়েছে, রেজাল্ট বেরিয়েছে গত মাসের 4 তারিখে, আজকে 5 তারিখ হয়েছে, মানে ভিডিওটা করছি আজকে 5 তারিখ। এই 1 মাসের মধ্যেই তৃণমূল পার্টিটা পুরো ধ্বংস হয়ে গেছে। কেন হলো, কি কারণে হয়েছে, সেই নিয়ে আপনার মতামত জানতে চাই। এই ভিডিওটা ভালো লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।